রাজধানীর 2 সিটির 1.5 শতাধিক সড়কে খোঁড়াখুঁড়ি, নির্ধারিত সময়ের পর জরিমানা দিয়ে পার পাচ্ছেন অনেকে। বর্ষায় বাড়বে দুর্ভোগ। রাত্রেবেলা কাম করে, দিনবেলা লোক তেরে বেড়ে, কোনো কামের কোনো দাস নেই। ঘরে আবার কাটে, মানে সব কিছু মিলাইয়া শেষ নাই। দ্বিতীয় ধাপে 156 উপজেলায় চলছে ভোট গ্রহণ, ভোটারদের লম্বা লাইন। সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ। ইনশাল্লাহ খুব সুন্দর ভোট চলতেছে, এরকম ভোট আর কোনো বেলা আমরা দেখি নাই। সুন্দর পরিবেশে ভোট হয়। এলা ভোট মনে করো কত বছর দিয়ে আমার তো মানে 50-60 বছর বয়স হয়েছে, এলা ভোট হয়েছে। রাজশাহীতে 2 প্রার্থীর কর্মীদের সংঘর্ষে আহত 6। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। অভিযোগ, নানান দুর্নীতিতে মিলেছে সম্পৃক্ততা। প্রেসিডেন্ট ও শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুতে ইরানে 5 দিনের রাষ্ট্রীয় শোক কোনোভাবেই দায়ী নয় বলল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে পড়বে এই মৃত্যুর প্রভাব, মত বিশ্লেষকদের। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। 156টি উপজেলায় সকাল 8টা থেকে শুরু হওয়া ভোটাভুটি চলবে বিকেল 4টা পর্যন্ত। বেশিরভাগ উপজেলায় ব্যালটে গ্রহণ করা হচ্ছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম-এ ভোট নেওয়া হচ্ছে 24টি উপজেলায়। স্থানীয় সরকারের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রতিনিধি নির্বাচিত করছেন ভোটাররা। দ্বিতীয় ধাপের জন্য 161 উপজেলায় তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে নানা জটিলতায় 5টি উপজেলায় হচ্ছে না ভোট। এর আগে গতকাল কিছু জায়গায় পাঠানো হয় মুদ্রিত ব্যালট, তবে বেশিরভাগ কেন্দ্রে ব্যালট পেপার ও ইভিএম গেছে আজ সকালে। নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে 23 মে পর্যন্ত মাঠে থাকবেন ম্যাজিস্ট্রেটরা। ইচ্ছা মতো ভোট দিছি, আমাদের মনের ইচ্ছা যাকে হবে তাকেই আমরা ভোট দিছি। তো ইচ্ছা কোনো সমস্যা তো হয়নি। লোকজন বৃষ্টির কারণে মানে ধীরে ধীরে আসতেছে এবং ভোট দিতে চলে যাচ্ছে। আমার নাম্বার ভুল হয়েছিল প্রথমে, এখন নাম্বার ঠিক করি আমি ভোট দিয়ে আমি চলে যাচ্ছি। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, ভোটে কোনো রকমের কোনো সমস্যা নাই। এই মুহূর্তে আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে নির্বাচনের খবরাখবর জানবো। রাজশাহীর দুর্গাপুর উপজেলার একটি কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 6 জন আহত হয়েছে। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, আপনি শুনতে পাচ্ছেন? তারেক, এই মুহূর্তে ওখানকার পরিস্থিতি কেমন, আসলে কি নিয়ে উত্তেজনা আমাদেরকে একটু জানাবেন। নাবিলা সোহার, দুর্গাপুর উপজেলার এই যে কেন্দ্রটিতে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সকাল 8টা থেকে আসলে সেখানে উত্তেজনা বিরাজ করে। 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে মোটরসাইকেল মার্কা প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন শরীফুজ্জামান শরীফ এবং ঘোড়া মার্কা প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন আব্দুল মজিদ সর্দার, সকাল 8টা ভোট দেওয়ার ঠিক আগে থেকে সেখানে কিন্তু উত্তেজনা ছিল এবং সেখানে তারপর থেকে কিন্তু 2 প্রার্থী, আমি যতটুকু জানতে পেরেছি, এই সেখানে যে প্রার্থীর সমর্থকরা পাশাপাশি তাদের যে নির্বাচনী অফিস সেটি ছিল এবং সেখান থেকে কিন্তু কথা কাটাকাটির এক পর্যায়ে কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং এরপরে যে রাজশাহীর দুর্গাপুর উপজেলার যে নোয়াপাড়া ইউনিয়ন গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এই ঘটনা যখন ঘটেছে তারপরে মোট 5 থেকে 6 জন কিন্তু আহত হয়েছে এবং আহতদের এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে এবং ঘটনার পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান এবং পরিস্থিতি শান্ত করেন এবং সেই কেন্দ্রটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেখানে কাজ করছে। এছাড়াও এই ম্যাজিস্ট্রেট যারা রয়েছে তারাও কিন্তু সেখানে গিয়েছেন এবং এখন পর্যন্ত বলা যায় যে সেই কেন্দ্রটিতে কিন্তু যে পরিস্থিতি ছিল সেটি কিন্তু অনেকটা শান্ত হয়েছে। এখন ভোটাররা সেখানে ভোট দিতে পাচ্ছেন এবং অন্যদিকে কিন্তু রাজশাহীতে অন্য যে কেন্দ্রগুলো রয়েছে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা বাদে অন্য কেন্দ্রগুলোতে কিন্তু বলা যায় যে সকাল থেকে আমি যেমনটি দেখেছি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। তবে 2-1টি জায়গায় যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা, হাতাহাতির ঘটনা সেটি কিন্তু ঘটেছে। নাবিলা সোহার।
তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে চলে যেতে চাই চট্টগ্রামের হাটহাজারীতে। সেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, আমাদেরকে একটু জানাবেন আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে আছেন এবং সেখানকার ভোটার উপস্থিতি আসলে কিরকম? স্যার, আমি এই মুহূর্তে রয়েছি ফটিকছড়ি কলেজে। সকাল থেকে আসলে ভোট গ্রহণ চলছে 8টা থেকে। অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্য দিয়ে কিন্তু আসলে নির্বাচন হচ্ছে। আমি এই মুহূর্তে যে কেন্দ্রটিতে রয়েছি এখানে আসলে ভোটার উপস্থিতি কিছুটা থাকলেও আসলে সেটি আসলে একেবারেই আসলে গোনার মতো না। প্রায় ঘন্টা খানেক ধরে আসলে এখানকার যারা নির্বাচন কর্মকর্তারা রয়েছেন তারা আসলে অনেকটা অলস সময় পার করছেন। একজন দুজন ভোটার আসছেন এবং তারা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবেই তারা ভোট দিয়ে যাচ্ছেন এবং সকাল থেকে যারা ভোট দিতে এসেছেন তারা কিন্তু তেমন কোনো চাপ কিংবা প্রভাবের কথা আসলে বলছে না। তারা নিজেদের মতো করে ভোট দেওয়ার কথা বলছে। তবে প্রার্থী এবং তাদের সমর্থক যারা রয়েছেন তারা নানা ধরনের অভিযোগ করছেন। আমার সাথে এই মুহূর্তে ফটিকছড়িতে যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন নাজিবউদ্দিন মুহুরী, তিনি মোটরসাইকেল প্রতীকে রয়েছেন, তার বোন রয়েছেন। আমি একটু কথা বলতে চাই, আসলে কোনো বাধা বা কোনো কিছু দেখছেন কিনা? না, বাধা আসলে কোনো কিছু দেখতেছি না। সকালে আমাদের ওই দক্ষিণ অঞ্চলে আব্দুল্লাপুর আর সমিতির হাটে ওদের লোকরা আমাদের এজেন্টকে বের করে দিয়েছেন। তখন আমাদের প্রার্থী যখন গেছে আমার ভাই, তখন ওখানে ওগুলো প্রশাসনের হস্তক্ষেপে এগুলো সমাধান হয়েছে। তো এখনো আমরা ওইদিকে হিয়াকুতে নাকি ওরা ডিস্টার্ব করতেছে, দুজনকে গ্রেপ্তার করছে প্রশাসন। আচ্ছা, শুনছিলেন যে আসলে বিভিন্ন দিকে জাল ভোটের দেওয়ার কারণে কিন্তু আসলে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, যদিও বা প্রশাসনের পক্ষ থেকে এখনো এই বিষয়গুলো নিশ্চিত করা হয়নি। তারপরে প্রার্থীরা অভিযোগ করছেন তাদের এজেন্ট বের করে দেওয়া কিংবা বাধা দেওয়ার কথা বলছে। তবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কিংবা আমরা দেখছি সুন্দর এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। যারা ভোট দিতে আসছেন সকাল থেকে তারা কিন্তু নির্বিঘ্নে কোনো ধরনের ঝামেলা ছাড়াই তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে যাচ্ছেন। সুমন, আপনাকে ধন্যবাদ খবরাখবর জানানোর জন্য। এই পর্যায়ে যেতে চাই খুলনায়। দিঘলিয়া থেকে নতুন করে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, কিছুটা তো বেলা গড়ালো, ভোটার উপস্থিতি এখন ওই মুহূর্তে কেমন দেখছেন? আমাদেরকে সার্বিক অবস্থা জানাবেন। ভোটার উপস্থিতি স্তর সকালবেলা যেমন ছিল তেমনই বলা চলে যে মন্থর গতিতে ভোটাররা আসছে এবং নির্বিঘ্নে তারা কিন্তু ভোট প্রদান করে চলে যাচ্ছে। আমরা রয়েছি এখন আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি খুলনার দিঘলিয়া উপজেলার একটি কেন্দ্র, 44 নম্বর কেন্দ্র। এই সেন্টারে অর্থাৎ এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে 2670 জন। কিছু সময় আগ পর্যন্ত এখানে যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি জানিয়েছেন ভোট পড়েছে 240টি। সেই হিসেবে প্রায় 10% ভোট এ পর্যন্ত এখানে পড়েছে। এবং খুলনাতে শুধুমাত্র দিঘলিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এমনটিই নয়, আরও দুটো উপজেলা রয়েছে, তেরোখাদা এবং ফুলতলা। এর মধ্যে আমরা যে উপজেলাতে রয়েছে দিঘলিয়ায়, যেখানে মোট ভোটার 1,30,748 জন এবং 52টি ভোট কেন্দ্র রয়েছে। সব জায়গায় আমরা খবর নিয়েছি, সব জায়গায় নির্বিঘ্নে নিরাপদে মানুষ ভোট কেন্দ্রগুলোতে আসছে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। কোনো ধরনের শান্তি শৃঙ্খলার বিঘ্ন এখনও পর্যন্ত কোথাও থেকে বা সহিংসতা অপ্রীতিকর কোনো ধরনের ঘটনাই কিন্তু আমাদের কানে আসেনি। তবে আগেই বলেছি যেহেতু ভোটার উপস্থিতি কম, সে কারণে এক ধরনের বসে হেঁটে নিরাপত্তা কর্মী যারা রয়েছে তাদের সময়টা কাটাতে হচ্ছে। তবে মাঝে মাঝে ভোটার আসছে, তারা ভোট দিচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ ভোটের যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটের জন্য অপেক্ষা করা, সেটি কিন্তু সকাল থেকে আমরা তেমন কোথাও দেখতে পাইনি। কোথাও হয়তো 5 জন 10 জন 15 জন পর্যন্ত ছিল, তারপর সেটি আবার কিন্তু কমে যায়। তবে প্রশাসন থেকে জানিয়েছে ভোট নিরাপদ এবং নির্বিঘ্ন করতে সব ধরনেরই ব্যবস্থা তারা নিয়েছে এবং একটানা সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটাররা নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরবে, এজন্য প্রশাসন থেকে সর্ব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সোয়ার। প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত থাকার জন্য। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের সার্বিক পরিস্থিতির খবরাখবর জানবো সহকর্মী লামিয়া তিথির কাছে। তিথি, নির্বাচন কমিশন ভবনে আছেন আপনি, নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তারা কিছু জানিয়েছেন কিনা আমাদেরকে জানাবেন। সোহার, আজকে কিন্তু উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে 156টি কেন্দ্রে হচ্ছে ভোট গ্রহণ কার্যক্রম চলছে। এর মধ্যে যদি বলি যে 24টা কিন্তু হচ্ছে ইভিএম এর মাধ্যমে এবং 132টি হচ্ছে ব্যালট পেপারের মাধ্যমে। আমি এখন আছি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেলে। এখানে থেকেই কিন্তু হচ্ছে 156টি যেই উপজেলা রয়েছে সেটার হচ্ছে আইন শৃঙ্খলা বিভাগে আইন শৃঙ্খলা বিষয়
বিষয়ক সব ধরনের হচ্ছে জিনিসপত্র দেখাশোনা হচ্ছে যে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি বলি যে ইতিমধ্যে কিন্তু রাজশাহীর দুর্গাপুরে একটি কেন্দ্রে কিছুটা ঝামেলা হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, এখানকার কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন। এছাড়া যদি বলি যে হচ্ছে আজকে কিন্তু ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। এছাড়া বিগত বছরগুলোর তুলনায় কিন্তু এবার ভোট কেন্দ্রের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বেশি রয়েছে, বাড়তি রেখেছেন। আর একই সাথে হচ্ছে সকাল থেকে যদি বলি যে সকাল থেকে কিন্তু ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল কেন্দ্রে কেন্দ্রে, এমনটাই বলেছেন। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখন ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো, এমনটাই জানিয়েছেন আমাদের কর্মকর্তারা। সোহার। তিথি, আপনাকে ধন্যবাদ নির্বাচন কমিশনের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানানোর জন্য। রাজধানীর 2 সিটির 1.5 শতাধিক সড়কে চলছে বিভিন্ন সেবা সংস্থার খোঁড়াখুড়ি। এপ্রিলের মধ্যে এসব সড়কের কাজ শেষ করার সময় বেঁধে দেওয়া হলেও জরিমানা দিয়েই পার পেয়ে যাচ্ছেন ঠিকাদাররা। তাতে দুর্ভোগে পড়েছেন শহরবাসী। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ভরা বর্ষায় সড়কগুলো হয়ে উঠবে গলার কাঁটা, যার দায় নগর কর্তৃপক্ষের। শাফিন আহমেদ বাবুর ছবিতে আরিফুর রহমান সবুজের রিপোর্ট। তাঁতীবাজার থেকে বংশালের এই সড়কে যাতায়াতে আটকে ওঠেন পথচারীরা। সড়ক নাকি বিধ্বস্ত কোনো নগরী বোঝা কঠিন। ড্রেনেজ নির্মাণে গেল বছরের জুলাইয়ে 1.5 কিলোমিটারের এই সড়কের এক পাশের প্রায় অর্ধেক অংশ জুড়ে শুরু হয় খোঁড়াখুড়ির কাজ। এতে যানবাহন ও মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। ওরা খালি মনে করেন যে যেমনি খুশি রাত্রেবেলা কাম করে, দিনবেলা লোক তেরে বেড়ে, কোনো কামের কোনো দাস নেই। দেশে এখন কিছু বলার নাই, যার যেভাবে মন চাচ্ছে এভাবে কেটে রাস্তা ব্লক করে দিচ্ছে। আবার এই রাস্তা শুরু হলো, আবার আরেকটা রাস্তা শুরু হবে, এই দেখে আসছি। মতিঝিল থেকে টিকাটুলি সড়কের দশা আরও বেহাল। সড়কটির এক পাশ কেটে পাইপলাইন স্থাপনের কাজ করেছে ওয়াসা। সেই কাজ শেষ হতে না হতেই এখন চলছে ডিপিডিসির মাটির নিচ দিয়ে কেবল স্থাপনের কাজ। জোয়ার থেকে তো বুড়ো হয়ে গেলাম, এই খনিকে এই ভাঙা এভাবে করেই তো চলতেছে জীবনটা। 4-5 গুরু বেকার আছে, একটা হচ্ছে বিদ্যুতের, আরেকটা বলে ওয়াসা না কি জানি না, ঘরে আবার কাটে, মানে সব কিছু মিলাইয়া শেষ নাই। সামনে না থাকার জন্য একবার একটা কাজ করতেছে, ট্রাভেলও বেশি হচ্ছে, খরচও বেশি হচ্ছে। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সমন্বয় সেলের সিদ্ধান্ত অনুযায়ী কেবল স্থাপনের এই কাজটি শেষ হবার কথা ছিল 30 এপ্রিলের মধ্যে। অথচ চায়নার ঠিকাদার প্রতিষ্ঠান কাজই শুরু করেছে এপ্রিলের শেষ দিকে। দিনের বেলা কাজ করার সবচেয়ে মূল কারণ হচ্ছে এটা, যেটা খুবই ব্যস্ততম রাস্তা, সবচেয়ে তাড়াতাড়ি শেষ করতে হবে। আর্থিক কোনো না, অ্যাবিলিটি হইতেছে হয়তোবা লোক সংখ্যা কম বা ঠিকাদারের কিছু লোক থাকে না। দক্ষিণ সিটিতে খোঁড়াখুড়ি চলছে এমন সড়কের সংখ্যা 1.5 শতাধিক। সময় মতো কাজ শেষ না করায় জরিমানা করেও কোনো ফল মিলছে না। আমরা এই বছর 30 এপ্রিলের পরে আমরা আর কোনো সড়ক খননের অনুমতি দিতে চাই না। এ ব্যাপারে আমরা কঠোর থাকব। যত রকম চাপই আমাদের উপর আসুক না কেন, আমরা ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন করব। একই চিত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাতেও। মণিপুরিপাড়া, মিরপুর, বাড্ডা সহ বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশনের 34টি এবং বিভিন্ন সেবা সংস্থার আরও 46টি সহ মোট 80টি সড়কে খোঁড়াখুড়ি চলছে। বর্ষায় পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা নগর পরিকল্পনাবিদদের। যদি এক বর্ষা যদি আপনি এরকম কাটাকাটি খোঁড়াখুড়ি বন্ধ করতে পারেন, এই মেসেজটা স্পষ্ট হয়ে যেত যে কেউ চাইলে শুধুমাত্র ফি আর জরিমানা দিয়ে রাস্তা কাটার যেই বিলাসিতাটা এই বাংলাদেশে এই সড়কে এটা যায় না। সিটি কর্পোরেশন, ওয়াসা ও বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণেই প্রতি বছর এমন দুর্ভোগ পোহাতে হয় রাজধানীবাসীকে। এরকম খোঁড়াখুড়ির সময় সব সংস্থায় একটি সাইনবোর্ড টানিয়ে বলেন, উন্নয়নের স্বার্থে সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। নগরবাসীও ভাবেন এই বুঝি শেষ হবে কাজ, অবসান হবে ভোগান্তির। কিন্তু সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং ঠিকাদারের গাফিলতিতে সেই ভোগান্তির শেষ হয় না আর। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এ বিষয়ে বিবৃতি প্রকাশ করে যুক্তরাষ্ট্র। তাতে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার ওই বিবৃতিতে বলেন, উল্লেখযোগ্য দুর্নীতিতে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তার কার্যকলাপ বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনসাধারণের আস্থার অভাবের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের 7031C ধারা অনুযায়ী তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকের মাতম চলছে ইরানে। দেশটিতে আজ থেকে শুরু হয়েছে 5 দিনের রাষ্ট্রীয় শোক। সোমবার এই বিষয়ক নির্দেশনা দেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাইসিকে একজন দেশপ্রেমিক নেতা হিসেবে আখ্যা দেন তিনি। রোববার ইরান আজারবাইজান সীমান্তে দুর্ঘটনার শিকার হয় প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার। উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। দুর্ঘটনায় প্রাণ হারান হেলিকপ্টারে থাকা 9 আরোহীর সবাই। প্রাথমিক তদন্ত অনুসারে প্রতিকূল আবহাওয়ার কারণে হার্ড ল্যান্ডিংয়ে বাধ্য হয় হেলিকপ্টারটি। সোমবার খুঁজে পাওয়া গেছে মরদেহ আর যানটির ধ্বংসাবশেষ। অবশ্য বহরে থাকা বাকি দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করেছে গন্তব্যে। ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে হারালো ইরান। বিশ্লেষকরা বলছেন, সংকট জর্জরিত গোটা মধ্যপ্রাচ্যেই পড়তে পারে তাদের মৃত্যুর প্রভাব। এখন পর্যন্ত দুর্ঘটনা আখ্যা দেওয়া হলেও পূর্ণ তদন্তে তেহরান কারো দায় খুঁজে পেলে অঞ্চলটিতে আরও একটি যুদ্ধের শঙ্কা বিশ্লেষকদের। আগেই নানামুখী চাপে ইরান। এই দুর্ঘটনায় দেশটির অভ্যন্তরে বাড়বে উত্তেজনা, মত বিশ্লেষকদের। পশ্চিমা চাপ তো ছিলই, ইব্রাহিম রাইসি ক্ষমতায় থাকাকালীন উত্তেজনার তুঙ্গে পৌঁছেছে ইরান ইসরায়েল সম্পর্ক। দীর্ঘদিন বৈরিতা থাকলেও গত মাসেই প্রথমবার সরাসরি একে অপরের ভূখণ্ডে হামলা চালায় দেশ দুটি। আন্তর্জাতিক হুমকি ধামকিকে বেশ ভালোভাবেই পাশ কাটিয়ে রাইসির নেতৃত্বে ইরান দেশে দেশে ধরে রাখে আধিপত্য। ইরাক, সিরিয়া, লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে প্রক্সি গ্রুপ রয়েছে তেহরানের, বর্তমান সরকারের আমলে সেগুলো আরও শক্তিশালী হয়েছে। সম্প্রতি ইসরায়েলকে বেশ চাপেই ফেলেছে হুথি হিজবুল্লাহ। পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতে মুনশিয়ানা দেখিয়েছেন রাইসির মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠা পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। বিশ্লেষকরা বলছেন, এ দুজনের মৃত্যু তাই প্রভাব ফেলতে পারে মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্যে। মাহসা আমিনির মৃত্যুতে যে বিক্ষোভ ছড়িয়েছিল ইরান জুড়ে, সেটিও শক্ত হাতেই দমন করেছিল রাইসির সরকার। বিশ্লেষকরা বলছেন, সরকার প্রধান ও পররাষ্ট্রমন্ত্রী এমন আকস্মিক মৃত্যু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বেশ চাপেই ফেলবে। তৈরি হতে পারে রাজনৈতিক অস্থিরতাও। এখন পর্যন্ত হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাকে দুর্ঘটনা বলা হলেও পূর্ণ তদন্ত শেষে জানা যাবে আসল কারণ। অন্য কোনো পক্ষের সম্পৃক্ততা যদি তেহরান খুঁজে পায়, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সংকট আরও বাড়ার শঙ্কা বিশ্লেষকদের। ইসরায়েল কিংবা তাদের মিত্র কোনো দেশের ওপর দায় গেলে প্রতিশোধ নিতে সরাসরি যুদ্ধেও জড়াতে পারে দেশটি, এমন শঙ্কাও অনেক বিশ্লেষকের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় আরোহণের 2 দিন পরে লোৎসে পর্বতের শীর্ষ ছুঁলেন 33 বছর বয়সী বাবর আলী। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 5:50 বাবর আলী লোৎসে পর্বতচূড়ায় ওঠেন। নেপালের স্নোই হরাইজন নামে ট্রেকিং ও পর্বতাভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এভারেস্ট ও লোৎসে অভিযানে যান তিনি। এটি বাংলাদেশি কোনো নাগরিকের প্রথম লোৎসে সামিট। একই সাথে দুটি 8000ই শৃঙ্গ জয়ের ঘটনাও এই প্রথম। 1 এপ্রিল বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হন বাবর আলী। প্রস্তুতি শেষে 4 এপ্রিল কাঠমান্ডু থেকে উড়ে যান লুকলা বিমানবন্দরে। 19 মে এভারেস্টের চূড়ায় ওড়ান লাল সবুজের পতাকা। আজ বিশ্ব মেডিটেশন দিবস। সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে ছিল আয়োজন, যাতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশো মানুষ। এ সময় সমাবেত মেডিটেশন চর্চাও করা হয়। অনুষ্ঠানে বক্তারা মেডিটেশনের গুরুত্ব তুলে ধরেন। ঘড়ির কাঁটায় ভোর 6টা। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নেই তিল ধারণের ঠাঁই। সবাই একসাথে ধ্যানমগ্ন। যতক্ষণ সময় দম নেবেন
বিশ্ব মেডিটেশন দিবস উদযাপনে ছিল কোয়ান্টাম ফাউন্ডেশনের এই উদ্যোগ, যাতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভালো থাকবো প্রত্যেকটা শিক্ষকের করা উচিত এবং প্রত্যেক স্টুডেন্টের মধ্যে যাতে আমরা এই অনুভূতিটা পৌঁছে দিতে পারি। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে নিয়মিত মেডিটেশন চর্চা করে আসছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। অলি বুজুর্গরা যুগ যুগ বছর আগের থেকে এরা মেডিটেশন করে আসছে, ওদেরকে বলা হয়েছে ধ্যান বা মোরাকাবা। আপনারা সবাই আসেন, আমরা ভালো আছি, আপনারাও ভালো থাকবেন মেডিটেশন চর্চার মধ্য দিয়ে। মেডিটেশন ব্যক্তি জীবনে কতটুকু প্রভাব রাখতে সক্ষম সেটাও তুলে ধরেন তারা। অভিনয়ের মানুষ অনেক সময় বিভিন্ন কারণে আপস অ্যান্ড ডাউনের কারণে ভেঙে পড়ে, তো আমি যখন মেডিটেশন করেছি তখন আমি একটা নতুন প্রাণশক্তি নিয়ে আবার নতুন উদ্যমে এগিয়ে গিয়েছি। আপনি চলতে ফিরতে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তেই মেডিটেশন করতে পারেন। যিনি নিয়মিত মেডিটেশন করেন তার মন ভালো থাকে, তার শরীর ভালো থাকে, এবং যে মানুষটার মন এবং শরীর ভালো থাকে তিনি কিন্তু যে কোনো কাজে ভালো অনুভব করেন। অনেক সময় অনেক রকম প্রবলেমে যখন পড়ি, একদম চোখ বন্ধ করে কিছুক্ষণ মেডিটেশন শুরু করি, পরে দেখি যে সব ঠিক। নিয়মিত মেডিটেশন চর্চার মাধ্যমে কর্মোদ্যমী মানবিক সমাজ গঠন করা সম্ভব, এমনটাই সবার প্রত্যাশা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এ ছিল যমুনা নিউজে।